স্বাগত বিশ সংলাপে। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। এই অনুষ্ঠানে আমরা অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি নিয়ে আলোচনা করে থাকি। বিশেষ করে ব্যবসা বাণিজ্যের নতুন নতুন সম্ভাবনা এবং দেশে বিদেশে নতুন নতুন প্রবণতা আমরা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করি। আমরা মনে করি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ সমৃদ্ধি অর্জন করতে পারে। আমাদের আজকে আলোচনার বিষয় ব্যবসায় তারুণ্য। তরুণরা কিভাবে ব্যবসার হাল ধরছেন এবং ব্যবসাকে কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছেন সেসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের আমন্ত্রিত অতিথি দুজন। আমাদের সঙ্গে রয়েছেন লোটাস কামাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাফিসা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রয়েছেন এনভয় গ্রুপের পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, আপনাকে দিয়ে শুরু করি। আপনি পেশায় একজন আইনজীবী, বোধ করি সবচেয়ে কনিষ্ঠ ব্যারিস্টার হবেন আপনি। এখন আইন পেশায় আপনার ভালো লাগছে নাকি এনভয় গ্রুপের পরিচালক হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান চালানো সেটি ভালো লাগছে, কোনটি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আসলে আমি যদি আমার আইন পেশার জার্নিটা নিয়ে কথা বলা স্টার্ট করি, আমি আসলে আমার মার কথা না বলে এটা একটু ইনসিগনিফিকেন্ট হয়ে যায় ওই জায়গায়। সে নিজেও এলএলবি করেছিলেন, কিন্তু অ্যাজ উই নো ওই টাইমে এমন একটা টাইম ছিল যে আমি হয়েছি, আমার ভাই হয়েছে, সো শি হ্যাড টু গিভ ইট আপ। আমার এই ল পড়াটা উড বি লাইক রিয়েলাইজিং হার ড্রিমস। আমি যতটা না নিজের জন্য পড়েছি তার থেকে বেশি হয়তো বা আমি তার জন্য পড়েছি। আমি নিজেকে এই জিনিসটা নিয়ে যতটা না প্রাউড ফিল করি, আমার মনে হয় সে অনেক বেশি গর্ববোধ করে। তো এটা আমার প্যাশন। আমি সবসময় চাইবো যে আমি দুনিয়ায়, আমার লাইফে আমি যাই করি না কেন, একটা পার্ট আই উড লাইক টু কিপ টু ল, সো দ্যাট মানুষ আমাকে, যেমন আমি সবসময় বলি যে আমার বাবা অনেক বড় হয়ে গেলেও সে একজন ফুটবলার। আই ওয়ান্ট টু বি, মাই রুট হ্যাজ টু বি ওভার দেয়ার। এবং আমি ছোটবেলা থেকে আব্বু কিন্তু ওইভাবে গড়ে তুলেছে যে ইউ উইল হ্যাভ টু কাম টু বিজনেস, ইট ইজ আ পার্ট অফ ইট, ইট রানস ইন আওয়ার ব্লাড, ওইভাবে করতে হবে। ওরকম একটি গ্রোথ সবসময় ছিল। ওইটা এমন না যে ভালো লাগে না, ওইটা হচ্ছে আমার গর্ব। এটা আমার নিজের গঠন করা, ওইটা আমার বাবা আমাকে দিয়েছে। কিন্তু এখানে দুটো বিষয়, একটি হলো একদম আপনার নিজের প্রফেশন, নিজের বিজনেস ল, আরেকটি হলো একটি তৈরি করা বিজনেস, সেটির হাল ধরা। কোনটিতে বেশি গর্ব? নিজেরটা করা অবশ্য ওটা একটি নিচে কৃতিত্ব বোধ করছি না যে এটা আমি নিজে অর্জন করেছি। বাবা আবার অন্য সাইড থেকে তার ট্রেনিংটা একটু ডিফারেন্ট। সে এমন না যে সে আমাকে একটি অফিসে নিয়ে বসিয়ে দিয়ে বললো ঠিক আছে আজকে থেকে তোমার এইটা কাজ। আমাকে নিচে থেকে শিখতে হবে। আব্বুর কথা হচ্ছে যদি মালিকই না জানে, মানুষ তাকে ঘোল খাওয়াতে কিন্তু বাদ যাবে না ওইখানে। তো আমার নিচে থেকে শিখে আসতে হবে। এবং আমার মনে হয় যে পুরো জিনিসটাকে চালাতে গেলে, ইফ আই ডু নট নো দ্য বেস foundation, I don't think I can make up the whole business one time. তো এই জন্য নিচে থেকে উঠবো। এটাও যেরকম শিখার একটা জার্নি আমার, যেটা নতুন স্টার্ট হয়েছে, ওইটাও আমার শিখার জার্নি ছিল যেটা অনেক আগে থেকে স্টার্ট হয়েছে। দুটোতেই আমি ইকুয়ালি হ্যাপিনেস অ্যান্ড আমি কি বলবো, আমার সাকসেসটাকে ইনশাল্লাহ এই দুইটা পথেই আমি চাই। জি, আবার আপনার কাছে ফিরবো। নাফিসা কামাল, তরুণ হয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, বিশেষ করে বড় ব্যবসা, কতটা চ্যালেঞ্জের? আমি শুরু করতে যাচ্ছি যে ওর সাথে আমার স্টোরিটা কিছুটা সিমিলার। আমি বস্টনে পড়াশোনা করেছি, এমআইটিতে পড়েছি। আই থিঙ্ক আমার গ্র্যাজুয়েশনের পরে এক সপ্তাহ আমার বাবা আমাকে থাকতে দেয়নি ওখানে। গ্র্যাজুয়েট করার পরের দিন থেকে আমার কাছে কল আসছে, মেসেজ আসছে, কখন তুমি বাংলাদেশে ফেরত আসবা, কারণ তোমার আর কোনো উপায় নাই, তোমার বাংলাদেশে ফেরত আসতে হবে, তোমার ফ্যামিলি বিজনেসে ধরতে হবে। আর মানে এমন না যে এটা একটা কম্পালশন যে আমার এই বিজনেস না করলে কোনো প্রবলেম হবে, কিন্তু এটা হচ্ছে গর্বের জন্য, আউট অফ প্রাইড অ্যান্ড আউট অফ মাই ফ্যামিলি হেরিটেজ, আউট অফ মানে দেশের প্রতি ভালোবাসার জন্যই। সো আমাদের ওইটাই, আমার আব্বা সবসময় ওইটাই আমাদের মাঝে ইনগ্রেন করেছে, আমার বোনের মাঝে, যে দেশের জন্য কাজ করতে হবে, দেশে ফেরত আসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, যে শিক্ষাটা তোমরা বাইরে পেয়েছো সেটা তোমরা দেশে ফেরত নিয়ে আসতে হবে এবং দেশের জন্য কন্ট্রিবিউট করতে হবে। সো এখানে ব্যবসা স্পেশালি এখন আই থিঙ্ক দিস ইজ সাচ অ্যান এক্সাইটিং টাইম টু বি ইন বাংলাদেশ। মানে আমাদের ইয়াংদের জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, আমি অবশ্যই অনেকের তুলনায় অনেক প্রিভিলেজ, বাট আমার মনে হয় যে সবাই এখন মোটামুটি একটা অ্যাক্সেস পাচ্ছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে ফর দেম টু প্রুভ দেমসেলভস। আমাদের যে স্টার্ট আপ কালচারটা এখন বাংলাদেশে আছে, ইটস আ হিউজ ইন্ডিকেশন অফ আমাদের ইউথের অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন বিজনেস। সো আই থিঙ্ক আমাদের ইটস এ ভেরি এক্সাইটিং টাইম টু বি ইন বাংলাদেশ। দের ইজ আ লট টু হোপ ফর। আর আমাদের যে ভিশন 2021 যে একটা ড্রিম আছে, এটা আমাদের ইউথের উপর এখন ডিপেন্ড করে এবং আই থিঙ্ক উই আর ভেরি ওয়েল ইকুইপড টু মেক দ্যাট আ রিয়ালিটি।
জি, স্টার্টআপ প্রসঙ্গ যেহেতু আসলো, সে তো ভারতের একজনের একটা গল্প বলি, এক ইয়াং এন্টারপ্রেনার। সে দেখলো যে দিন শেষে অনেক হোটেলে অনেক রুম ফাঁকা থাকে এবং রাতে যারা জার্নি করে তাদের থাকার জায়গা থাকে না, তারা স্টেশনে বসে থাকে। সে দুটো সমন্বয় করলো, এখানে তার পুঁজির দরকার ছিল না, কিন্তু সে আইডিয়া দিয়ে দারুণ একটা বিজনেস করলো এবং ওয়ার্ল্ডের অনেক মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করলো। আপনার কি মনে হয় যে তরুণরা যখন বিজনেসে এসে হাল ধরে তখন তারা বিজনেসের নতুন কিছু করে? আমি এটার জন্য একটা জিনিস বলতে চাইবো যে আমরা যে ইন্ডাস্ট্রিজ কিংবা যেই ভিত্তিটা রেখে আমরা দেশটিকে ওয়ার্ল্ডের সামনে তুলে ধরছি, এইসব আইডিয়াস বা দ্য ফার্স্ট জেনারেশন বিজনেস ইট স্টার্টেড ইন দ্য লেট 1980s 1970s অ্যান্ড আর্লি 1980s। এই সময় আমি বলবো মানুষের ওই ইনসেন্টিভ বা ইনিশিয়েটিভ নেওয়ার যে জায়গাটা ওটা অনেক স্বল্প ছিল, ইট ওয়াজ লিমিটেড। অ্যান্ড তখন মানুষের যেটা হতো যে দ্য ইজিয়েস্ট মিনস অফ মেকিং আ বিজনেস আমরা ওটাকে গ্র্যাব করে নিই। এটা একটি পজিটিভ ছিল, কেননা তারা যদি কখনো গ্র্যাব এই আইডিয়াটা না করতো আজকে আমরা এই পজিশনে থাকতাম না। দ্য ফার্স্ট জেনারেশন হ্যাজ সাকসেসিভলি লেড টু দ্য সেকেন্ড জেনারেশন। আমি বলবো যে ইভেনচুয়ালি যেটা নাফিসা আপুর এবং আমার দুজনের ক্ষেত্রেই হচ্ছে যে আমাদের একটি প্ল্যাটফর্ম আছে, আমাদের এখন অপরচুনিটি আছে যে আমরা নতুন কিছু করব। উনিও বাইরে থেকে পড়ে এসছে, আই হ্যাভ অলসো স্টাডিড ফ্রম অ্যাব্রড, আমি সিটি ল স্কুল থেকে আমি বার করে এসছি আন্ডার লিঙ্কনস ইন। আমরা ওখানে যে একটা অ্যাটমসফিয়ার বা যে একটা সিস্টেম দেখেছি, আমি চাইবো যে আমার দেশেও ওইটা আসুক। কেমনে আসবে? যখন আমি ওটাকে নিয়ে আসবো, আই নিড টু ইম্পোর্ট দ্য আইডিয়া ফ্রম অ্যাব্রড অ্যান্ড ইমপ্লিমেন্ট ইট ওভার হেয়ার। দ্য ইনিশিয়েটিভ শুড বি আওয়ার্স, সাপোর্ট শুড বি পার্সোনালি আওয়ার্স, অ্যান্ড যৌথভাবে সরকারেরও আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার, কিছু ইকোনমিক জোনস, কিছু ফিসক্যাল পলিসিস, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দিতে হবে। এবং তারা অনেকে দিচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক দূর পর্যন্ত এতে সক্ষম হয়েছে। কিন্তু ইউ অলওয়েজ নো যে দের ইজ অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট। আমরা এইটাই চাইবো যে বাকি যা আমাদের চাওয়া আছে আস্তে আস্তে হোক, ওভারনাইট হবে না, আস্তে আস্তে আমরা ওগুলো পাবো। দেশটিকে আমরা, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে আমাদের বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল, এইটাকে সক্ষম করার জন্য আমাদের যা করতে হয়, ইট ইজ ভেরি পসিবল যে আমরা এই ইয়াং জেনারেশন উইথ আওয়ার ক্রিয়েটিভিটি অ্যান্ড নিউ ইনসেন্টিভস অ্যান্ড ইনিশিয়েটিভস আমরা করব। জি, তাহলে তরুণরা কি শুধু নিজের চিন্তাভাবনা দিয়ে, যে চিন্তাভাবনাগুলো তারা দেখেছে দেশের বাইরে, সেগুলো বাস্তবায়ন করে এখানে ব্যবসা ভালো করে বাড়াতে পারছে, নাকি বাইরে তাদের যেসব কানেকশনসগুলো আছে সেগুলো কাজে লাগছে? কি বলবেন? এটা আপনি একটা খুব প্রিভিলেজ সেকশন অফ তরুণের কথা বলছেন। আই থিঙ্ক আমাদের এখানে ডিস্টিংশন আছে অবভিয়াসলি রুরাল এন্ড আরবানের মাঝে। আরবানের মাঝে ডিস্টিংশন আছে, যারা বাইরে এবং যারা ইয়েতে আছে, গ্রামে আছে, তাদের নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আরবান ইউথের মধ্যে আপনার অবভিয়াসলি তারা মোর এডুকেটেড এখন প্রিভিয়াস ইউথের থেকে, এবং তারা মোর টেকনোলজিক্যালি ড্রিভেন, আর তাদের এক্সপোজারটা অনেক বেশি এখন। সো কিন্তু শুধু সুযোগ সুবিধা করে দেওয়ার থেকে আমার মনে হয় হোয়াট উই নিড হচ্ছে একটা সাপোর্টিভ ইকোসিস্টেম আমাদের তরুণের জন্য। এটা হচ্ছে শুধু আপনার টুলস দিল তাদেরকে বা সুযোগ সুবিধা করে দিল তা না, বাট দ্য সাপোর্ট টু দ্য মোটিভেশন টু সাকসিড, ওই অ্যাম্বিয়েন্সটা তৈরি করে দিতে হবে এখানে। এবং আপনার সুযোগ সুবিধার সাথে আপনারা তারা যদি ফেইলও করে, এটা ওখান থেকে উঠে আসার যে একটা উপায় আছে, ওইটাও আমাদের একটা সাপোর্ট সিস্টেম, এটা ব্যাকআপ তৈরি করে দিতে হবে এখানে। আই থিঙ্ক উইথ দ্য স্পেশালাইজড অর্থনৈতিক এবং সামাজিক আপনার সাপোর্ট, তারপরে স্কিলস অ্যান্ড ট্রেনিং, যেটা গ্রাসরুটস লেভেল আপনি বলেন পরে আসবেন, আর প্লাস আরবান ইউথের জন্য যে অ্যাক্সেস টু ক্যাপিটাল, অ্যাক্সেস টু রিসোর্সেস, আদার রিসোর্সেস, তাদের আইডিয়াস অনেক আছে ধরেন, কিন্তু সেই আইডিয়াসটা যে ইমপ্লিমেন্ট করবে তারা, সেটার জন্য রাইট অ্যাক্সেসটা তৈরি করে দেওয়া যায়। এটা শুধু সরকার না, বাকি যে স্টেক হোল্ডার্স আছে সবারই এটা একসাথে কাজ করতে হবে এখানে। ইউনিভার্সিটিস, ফিলান্থ্রপিস, তারপর আপনার ফাইন্যান্সিয়াল ক্রেডিট ইনস্টিটিউশনস, সবারই এক হয়ে কাজ করতে হবে এখানে। জি, বিশেষ করে ই কমার্সে বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যারা স্টার্ট আপ এখন করছে, তারা উন্নত বিশ্ব থেকে 20 বছর পিছিয়ে আছে। 20 বছর আগে তারা যা করেছিল বাংলাদেশে হয়তো এখন তা শুরু করছে। আপনারা যারা বাইরে পড়াশোনা করেছেন, উন্নত দেশের অনেক কিছুর সঙ্গে পরিচয় হয়েছে, সেখানকার ব্যবসা আনার পাশাপাশি ওখানেও কিছু ব্যবসা করার সুযোগ কি হয় তরুণদের? আই থিঙ্ক ওইটা আমার মনে হয় না যে ওখানে ওই সুযোগ সুবিধাটা এখনো আছে, ওইভাবে ওই লেভেলে প্রিভিলেজ মনে হয় আমরা এখনো হতে পারিনি। আই থিঙ্ক আমাদের বাংলাদেশি তরুণ যারা বাইরে আছে এখনো মনে তারা এমপ্লয়েড আছে বা কোনো এমপ্লয়মেন্টে আছে, বিজনেস শুরু করছে, যেহেতু যদি করে থাকে প্রাইভেট ইনিশিয়েটিভে, এখনো মনে ওই লেভেলে, যেটা ইন্ডিয়া অলরেডি প্রমাণ করেছে, আমরা মনে এখনো ওই লেভেলে পৌঁছাতে পারিনি। বাট দের ইজ অলওয়েজ ভেরি ব্রাইট ফিউচার আউট দেয়ার অ্যান্ড হোপ দ্যাট উইল গেট। আমি এখানে একটু নাফিসা আপুর সাথে জাস্ট অ্যাড করব। আমরা এটা টোটালি বলবো না যে একদমই আমরা ওখানে স্টার্ট আপটা করতে পারছি না, বাট এখানে ক্ষুদ্র কিংবা মাঝারি পরিসরে
ইন্টারনেট আমরা যেটা বলি ইন্টারনেট পেনিট্রেশন, বাট আমাদের এই লাইনে ওখানে কিন্তু অনেক তরুণ আছে যারা অনলাইন ব্যবসা করছে। রিক্রুট দ্য গুডস অ্যান্ড প্রোডাক্টস ফ্রম দেয়ার, সাপ্লাই অ্যান্ড ডেলিভার ইট ওভার হিয়ার। এরকম প্রথমে এটা হয়তো বা আমাদের কাছে অনেক নেগলিজেবল মনে হবে, প্রথমে একটা মেকআপ ব্র্যান্ড নিয়ে হয়তো বা তারা এই কাজটা শুরু করলো, ইভেনচুয়ালি দে মুভ অন টু সাম অ্যাডভান্সড গার্মেন্টস লেভেল, তারা ওখান থেকে পারচেস করে তারা এখানে দিচ্ছে কিছু ব্র্যান্ডেড আইটেমস। আমি বলবো না যে ইন্টারনেট দ্বারা আমরা ইন্টারন্যাশনালি কোনো বিজনেস আমরা এখন পর্যন্ত পুরোপুরি পরিচালনা করতে পারিনি, হয়তো বা যে লেভেলে আমরা এক্সপেক্ট করি ওটা এখনো যাচ্ছি না, এবং ফিউচারে হয়তো বা আমরা ওটা অ্যাচিভ করব। কিন্তু একদমই যে নেই আমি বলবো যে না, আমরা করছি, উই জাস্ট স্টার্টেড, উই হ্যাভ টু টেক বিগার স্টেপস, এখন আমরা বেবি স্টেপস নিচ্ছি। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, দর্শকের ফোনটা নেই। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। হ্যালো জি, আসসালামু আলাইকুম। জি বলুন। জি, আমি সিলেট থেকে বলছিলাম ভাইয়া। হ্যাঁ, আপনার নাম বলুন, আপনি প্রশ্ন করুন। জি, আমার নাম আব্দুল্লাহ আল মাহবুব। বলুন। সিলেট থেকে বলছিলাম ভাইয়া। বলুন, আপনার প্রশ্ন বলুন। জি, আমি বলছিলাম ভাইয়া, আজকাল যে দেখা যাচ্ছে আমাদের মতো স্টুডেন্টরা পড়ালেখা শেষ করে এখন মানে কোনো ব্যবসা বাণিজ্য করতে যে সাহস পাচ্ছে না, এবার ব্যাপারে প্রচেষ্টা থেকে একটু মানে সহযোগিতা চাচ্ছিলাম, আমাদের পরামর্শ চাচ্ছিলাম। আপনার টিভির ভলিউম কমিয়ে তারপর আপনি প্রশ্ন করুন, আমরা ঠিক আপনার কথা শুনতে পাইনি ভালো করে। আমি বলছিলাম যে আমাদের মতো স্টুডেন্টরা আজকাল পড়ালেখা শেষ করে ব্যবসা বাণিজ্য করতে সাহস পাচ্ছে না। আচ্ছা, কিন্তু ভয় পাওয়ার তো একটা বিশেষ বিষয় থাকতে হবে। তাদের ভয় কি নিয়ে? পুঁজি রাখতে পারবে না, পণ্য বিক্রি করতে পারবে না, উৎপাদন করার লোক পাবে না, কোন ভয়টা বেশি? হ্যাঁ, এ ধরনের কিছু আছে, আর বিভিন্ন ধরনের আসলে এই যে দুর্নীতি হয় আর কি ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেকগুলা প্রবলেম হয় আমাদের মাঝে, সেগুলো আসলে কিভাবে সলভ করা যায় এইটার থেকে কিছু সহযোগিতা এবং পরামর্শ চাচ্ছিলাম আপনাদের কাছে। জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। ব্যবসার অপর নাম ঝুঁকি। নাফিসা কামাল, তরুণদের আরো বেশি করে ব্যবসায় আনার জন্য কি বলা যেতে পারে? আমি আপনার শুরু করছি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে। 8 মাস আগে বাংলাদেশ, অ্যাকর্ডিং টু দ্য US রিসার্চ বেসড ফার্ম ফিচ গ্রুপ, বাংলাদেশ হ্যাজ বিন নেমড অ্যাজ ওয়ান অফ দ্য টপ 10 এমার্জিং মার্কেটস as to drive global economic growth. শুধু বাংলাদেশে না, গ্লোবাল গ্রোথ ড্রাইভিং ফোর্সের বিহাইন্ডে আমরা একটা বড় রোল প্লে করব। সো আই থিঙ্ক ইটস এ ভেরি পজিটিভ সাইন যে আমাদের কিনে তারা ভবিষ্যতে এমন একটা পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ কনফিডেন্স আছে আমাদের দেশের উপরে। এবং শুধু সেটাও না, আমাদের যেটা দেখছি যে গত 2 বছর ধরে আমাদের জিডিপি 7% রেটে গ্রো করছে। দিস ইজ এ সাইন অফ সাস্টেইন ডেভেলপমেন্ট। এখন সাস্টেইন ডেভেলপমেন্ট যেখানে আছে সেখানে একটা অনেক স্ট্রং ইকোনমিক গ্রোথ দেখা যাচ্ছে, এবং যেখানে স্ট্রং ইকোনমিক গ্রোথ আছে সেখানে ইকোনমিক স্টেবিলিটিও আসছে ওটার সাথে, এবং দের ইজ আ লট অফ অপরচুনিটিস ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড রিটার্ন। এটা আমাদের ইউথদেরকে গ্র্যাব করে নিতে হবে, যেটা ও বলেছে, আমাদেরকে এই অপরচুনিটিসগুলো গ্র্যাব করে নিতে হবে, এবং যদি আমরা অপরচুনিটিস ঠিকমতো অ্যাক্সেস করতে না পারি, এটা আমাদেরকে মানে ইউথদেরকে প্রোভাইড করতে হবে, যে তারা যেন অপরচুনিটিস গ্র্যাব করে নিজেদেরকে কিছু একটা এস্টাবলিশ বা নিজেদেরকে প্রমাণ করতে পারে এখানে। আই থিঙ্ক ঝুঁকি তো থাকবেই বিজনেসে, কিন্তু সেই ঝুঁকিটা এখন অনেক কম আগে থেকে। উই আর হেডেড ইন দ্য রাইট ডিরেকশন, থিংস আর মাচ বেটার দেন বিফোর, আর উই আর মুভিং রিয়েলি ফাস্ট টুয়ার্ডস আ ভেরি স্ট্রং পজিটিভ বাংলাদেশ। জি, তরুণদের জন্য। জি, ধন্যবাদ ওনাকে দিব আমি ওনার প্রশ্নটার জন্য, কেননা এই কমন কোয়েশ্চেনটা হয়তো বা সবারই হয়ে থাকে। আমি যদি কিছু স্ট্যাটিস্টিক্স বলি, আমাদের দেশের পজিটিভিটিটা দিনে দিনে কিন্তু অনেক বাড়ছে। আমি আরএমজি সেক্টর থেকে এসেছি, তো আমার একটু বায়াসনেসটা ওদিকে থাকবে। তো আমি যদি একটু মার্কেট সাইজ নিয়ে আজকে কথা বলি, আমাদের ওয়ার্ল্ড মার্কেট সাইজ নিয়ে, ইটস অ্যাপ্রক্সিমেটলি $445 বিলিয়ন। এটা হচ্ছে 2015-16 ফিসক্যাল ইয়ারের, এবং আমরা এইখানে অ্যাপ্রক্সিমেটলি $28 বিলিয়ন US ডলার্সে আমরা এক্সপোর্ট করেছি। এটা কিন্তু শুধুমাত্র একটা গার্মেন্টস করেছে তা না, বাংলাদেশে অসংখ্য স্টার্টআপস নিউ মিডিয়াম ক্ষুদ্র পরিসরে পুরানো নতুন সব মিলিয়ে সবাই করেছে। এবং আপনি এটা শুনে হয়তোবা আপনি অবাকও বলবো না, আপনারা হয়তোবা এটা আপনাদের আনন্দ বোধ করবেন যে আমাদের সরকারের 2021 সাল বা একটি যে ভিশন আছে 2021 ভিশন, এর মধ্যে একটি টার্গেট সেট করা হয়েছে
যে আমরা অ্যাপ্রক্সিমেটলি $60 বিলিয়ন এক্সপোর্ট করব। এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি $50 বিলিয়ন হবে হচ্ছে অ্যাপারেল। অ্যান্ড আমাদের তাছাড়া আমরা কিন্তু বলবো না উই আর জাস্ট অ্যাপারেল এক্সপোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমাদের জুট আছে, ফার্মাসিউটিক্যালস আছে, সেরামিক্স আছে, আমাদের আইটি আছে, শ্রিম্প ফিশ, আমাদের অনেক ডিফারেন্ট এক্সপোর্ট আইটেমস আছে। এইগুলো নিয়ে একটি টার্গেট সেট করা হয়েছে আমাদের। এখন এইটার যদি আমরা কথা বলে থাকি, গভর্নমেন্ট এই টার্গেটটি সেট করে এটিও কিন্তু প্রমিস করেছে যে সে আমাদেরকে ইকোনমিক জোনস, ইন্ডিপেন্ডেন্ট সাফিসিয়েন্ট ইকোনমিক জোনস দিবে উইথ ইনফ্রাস্ট্রাকচার। আমরা দেখেছি ইকোনমিক জোনসগুলো আন্ডার প্রসেস আছে। আমার অনুরোধ থাকবে সরকারের কাছে যে এগুলো যত শীঘ্রই করা যায় তত তাড়াতাড়ি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া। তাছাড়া পাশাপাশি আমাদের যে 20,000 ওয়াট ইলেকট্রিসিটি প্রোডাকশন যে আমাদের ইন্টেনশন আছে, এইটা এবং প্রপার ডিস্ট্রিবিউশন অফ দ্যাট অ্যালংসাইড গ্যাস, এই দুটো হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মূল ভিত্তি। এই দুটোকে যদি আমরা এনশিওর করতে পারি, আমার মনে হয় না যে স্টার্ট আপ যে নতুন বিজনেসম্যানরা আছে তারা এতটা হার্ডেল আর ফেস করবে। এবং আমি মনে হয় যে তার কোয়েশ্চেনটা যদি আমি ঠিকভাবে বুঝে থাকি, কিছু ডকুমেন্টেশন কিংবা বিউরোক্রেসির কারণে তারা অনেক সময় আপনি বলেন একটা তারা ট্রেড লাইসেন্স বলেন, অনেক ডকুমেন্টেশন কাজে তারা হয়তো বা একটু হার্ডেল ফেস করে থাকে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে একদিনে এই জিনিসগুলো ঠিক হবে না। অনেক 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 অ্যাডভান্সমেন্ট হয়েছে। এখন আমাদের পুরো ইকোনমিটা এতটাই ইন্ডিপেন্ডেন্ট যে উই গেট আ স্টার্ট আপ উইদিন আ ফিউ মান্থস, আগে যেটা অনেক দিন লাগতো। একদিনে যেহেতু আমরা এটা আশা করছি না, এটা আমাদের একটু আশাবাদী থাকতে হবে যে এই দেশটি পজিটিভের দিকে যেতে যেতে আমাদের আরও অনেক অ্যাডভান্সমেন্ট আমরা এর মধ্যে নিয়ে আসবো। সো স্টার্ট আপ যারা করছে তারা হতাশ না হয়ে যে একটু যদি অপেক্ষা করে, আই বিলিভ তারা আমাদের থেকে অনেক বেটার অপরচুনিটি পাবে ইন দ্য ফিউচার। জি, আমি একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আমরা নাফিসা কামালের বিশ্লেষণ শুনবো। তিনি লোটাস কামাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আমাদের সঙ্গে কথা বলছিলেন ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, তিনি এনভয় গ্রুপের পরিচালক। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বীর সংলাপে। আমরা আলোচনা করছি ব্যবসায় তারুণ্য নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এনভয় গ্রুপের পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী এবং আছেন লোটাস কামাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাফিসা কামাল। নাফিসা কামাল, এবার গ্রামের কথা একটু বলি। সেখানে ব্যবসা বাণিজ্য হয় কিন্তু ছোট স্কেলে, তাদের পুঁজি কম থাকে, অনেকে হয়তো ব্যাংকে যেতে পারে না, কিন্তু তরুণদের মধ্যে অনেকেরই ব্যবসা বাণিজ্য করার আগ্রহ থাকে। তাদের জন্য কি বলবেন আপনি? গ্রাসরুটস লেভেলে রুরাল ইউথের জন্য অবভিয়াসলি চ্যালেঞ্জেস ভিন্ন। এখন সেখানে এখনও মানে বেসিক প্রয়োজন, বেসিক চাহিদা হচ্ছে বেসিক এডুকেশন। বেসিক এডুকেশনের সাথে সাথে আপনার যে সামাজিক এবং অর্থনৈতিক সাপোর্টটা মানে তাদের দিতে প্রয়োজন সরকারের, আমি শিওর গভর্নমেন্ট থেকে তারা পাচ্ছে। তার সাথে দরকার স্পেশালাইজ স্কিলস অ্যান্ড ট্রেনিং। ব্যবসার সুযোগ করে দিলাম, ব্যবসা করলাম, কিন্তু যেখানে ওখানে ফেইলিয়ার রেটটা কিন্তু বেশি আমরা দেখছি। ব্যবসাটার কাজ চললো না, আমরা ফেল করলাম, আবার আরও আগের থেকে বরং আরও খারাপ অবস্থায় পড়ে গেলাম। সেই সিচুয়েশনটা অ্যাভয়েড করার জন্য আই থিঙ্ক স্পেশালাইজ স্কিলস অ্যান্ড ট্রেনিং দরকার, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাওয়ারনেস দরকার, একটা যে কীভাবে মার্কেট কাজ করে বা কীভাবে বিজনেস ফাংশন করে। তো শুধু সুযোগ সুবিধা ইনাফ না, যেটা আমি বলেছিলাম সাপোর্টিভ ইকোসিস্টেম দরকার, যে তাদেরকে সব ক্ষেত্রে তাদেরকে আরও ইকুইপ করার জন্য। এবং স্কুল লেভেলে কো কারিকুলাম হিসাবে আই থিঙ্ক আমার এই স্পেশালাইজ স্কিলস বা ট্রেনিংটা প্রোভাইড করলে আই থিঙ্ক এটা অনেক বড় একটা হেল্প করবে। আর এটা আমরা অনেক দূর এগিয়ে এসেছি। এখন কিছুদিন আগে যেটা চিন্তাই করতে পারতাম না, সেটা তো এখন আমরা দেখছি যে মেয়েদের সোশ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স যেটা আমাদের মেয়েরা রুরাল উইমেন পাচ্ছে বা রুরাল মেয়েরা পাচ্ছে, এটা তো আমরা কিছুদিন আগে চিন্তা ভাবনাই করতে পারতাম না। সো এটা আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়ে এসেছি। যেটা আমাদের এই সরকারের বয়স এখন 8 বছর বয়স হয়েছে। আপনার ইলেকশন ম্যান্ডেটে অবভিয়াসলি অনেক বড় ভূমিকা প্লে করেছে হচ্ছে উন্নয়ন। সেই উন্নয়ন যে স্বপ্ন ছিল এটা এখন একটা রিয়ালিটি হয়ে গেছে এবং এই রিয়ালিটিটা একদম গ্রাসরুটস লেভেলে রিচ করছে আমার ধারণা। সো আই থিঙ্ক আমরা আগের থেকে অনেক ভালো অবস্থানে আছি এখন। জি, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, দর্শকের ফোন নেই। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দাদা আমার নাম কবি জগদীশ বড়ুয়া পাত্র। জি, বলুন। বাড়ি কক্সবাজার।
জি বলুন। আমার কথা হচ্ছে আপু দুইজনেই সুন্দর দুইটা কথা বলেছে, হ্যাঁ, সেই আমরা কারণে আমি এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। জি আপনার আমার প্রশ্ন। কথা হচ্ছে মেয়েরা যদি যেভাবে আগাচ্ছে, পাশাপাশি আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজকে যদি ওইভাবে আগায় নিয়ে যায়, তাহলে ওই যে যেটা ভয়ের কথা বলছেন, আমাদের বাংলাদেশের যুব সমাজেরা ব্যবসাকে লস মনে করে, যে ভয়টা আছে সেটা কাটায় যাবে যদি মেয়ে যেমন মাননীয় প্রধান। জি অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন। আমরা একটু বলুন। যদি বলি, জি। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। তো প্রথমত উনি যেটা কথা বলছেন যে ওমেন এম্পাওয়ারমেন্ট, উনি যেভাবে বলছেন উনি ওমেন এম্পাওয়ারমেন্ট কিংবা ইকুয়ালিটি যেটা নিয়ে আমরা এখন অনেক কথা বলছি, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে আমি বলবো এটা কিন্তু দেশের জন্য এবং মহিলাদের জন্য অনেক পজিটিভ একটা জিনিস। সে যেসব উদ্যোগ নেয় আমার মনে হয় অ্যাট দ্য হাইন্ডসাইট অফ হার ব্রেন সে সবসময় এটা মনে রাখে যে এটাতে মহিলাদের কেমনে এগিয়ে যেতে পারবে তারা। কেননা আগে আমরা যে পজিশনে ছিলাম আপনি দেখবেন আমরা এখন অনেক এগিয়ে গিয়েছি। আমাদের যে জিনিসটা দেখতে হবে ওটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের একটু চেঞ্জেস লাগবে মনে হয়। যেমন একটা হচ্ছে চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ। আমাদের দেশটির কিছু কিছু পার্টে এখনো ওই কোলোকিয়াল লাইফস্টাইল রয়ে গিয়েছে যেখানে আমরা মনে করি যে মেয়েটি বড় হয়েছে, ও রান্নাবাড়ি শিখে গেছে, ঘরের কাজ শিখে, তো এখন আমাদের টাইম এসেছে তাকে আমরা বিয়ে দিয়ে দিব। তারা ওই পার্টটা দেখতে যায় না যে তাদের তো আরেকটা সাইড আছে, দেশটিকে যেরকমভাবে একটি আমাদের মহিলা চালিয়ে যাচ্ছে, তাদের উন্নয়নে তাদের যেরকম অংশগ্রহিতা রয়েছে ঠিক সেইভাবেই তো তার মেয়েরও তো থাকতে পারে। তো এটা নিয়ে সেদিনও একটা যে কথা ছিল যে চাইল্ড ম্যারেজ দ্য রিস্ট্রেইনড অ্যাক্ট 1929, এটা আমি লয়ার হয়ে বলছি না, কিংবা আমি একজন মেয়ে হয়ে আমি আমার সরকারের কাছে আবেদন করব যে এই অ্যাক্টের যে মেন এসেন্সটা ছিল এই চাইল্ড ম্যারেজটাকে ইলিগাল ডিক্লেয়ার করা, এটা করা হয়নি। আমি চাই এবং আমার মতো আই বিলিভ অসংখ্য মেয়ে চাবে যে এটাকে ইলিগাল ডিক্লেয়ার করা হোক, নট জাস্ট পানিশিং দ্য মিসক্রিয়েন্টস। কেননা আমি ওই মেয়েটা যার বিয়ে দেওয়া হচ্ছে তার শৈশব তার বাল্যকাল আমি ফিরিয়ে দিতে পারবো না, যত যাই হোক না কেন এই সিচুয়েশনটা দেশের কোনো না কোনো আনাচে কানাচে এটা হবে। আমি ওই লোকটিকে পানিশ করে তো আমি তার লাইফটা ফিরিয়ে দিতে পারছি না, এই একটা জিনিস। সেকেন্ড জিনিসটা হচ্ছে আমাদের যে ম্যান পাওয়ার, আমাদের মহিলারা এখন বিদেশে আপনি দেখবেন over the 2015 and 16 fiscal year over 100,000 ladies have gone abroad to work. এটা সে লেবার বলেন, আপনি মিডল ইস্টে আপনি আমি সেদিন একজনের সাথে কথা বলছিলাম, একটি ড্রাইভার, একটা মহিলা বাংলাদেশি ড্রাইভার, একজন দেখে খুব আনন্দিত হলো যে আমি চিন্তা করতে পারিনি একজন মহিলা ড্রাইভার ওখানে কাজ করবেন। তো এরকম যেহেতু যাচ্ছে আমার সরকারের কাছে একটি নম্র আবেদন হবে যে আপনি যেভাবে পুরুষদের ম্যান পাওয়ারের জন্য ইনভেস্ট করছেন আপনারা আমাদের মহিলাদেরকেও এভাবে এগিয়ে যেতে সাহস দেন, তাদেরকে পলিসি অ্যান্ড তাদেরকে অন্যান্য সাপোর্ট দেন, কেননা তারাই পরবর্তীতে বাংলাদেশকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করবে। আমাদের দেশে পপুলেশন হাফ না হলো মেজরিটি কম একটু হলে মহিলা কিন্তু আছে, তাদেরকে আমরা স্ট্রেংথ মনে করি, কিছু জায়গায় বেশি, হ্যাঁ আমাদের কিছু আমরা যে আদিবাসী বা সব মিলিয়ে নেই তখন হয়তো বা বেশি হয়ে যায়। তো আমরা যদি তাদেরকে ওই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিতে পারি, কেননা আপনি দেখবেন একটি মহিলার সে মা হয়, সে স্ত্রী হয়, সে অনেক কিছু রেসপন্সিবিলিটি ছেড়ে কিন্তু এগিয়ে যেতে হয়। একটা পুরুষ অনেক জায়গায় কিন্তু অনেক ফ্রিডম পেয়ে থাকে যেটা মহিলারা পাবে না। এই সব ফ্যামিলি এবং আমাদের প্যাট্রিয়ার্কাল সোসাইটি থেকে বের হয়ে তাদেরকে আসতে হয়, তাদের চ্যালেঞ্জেসটা কিন্তু অনেক। একটু সাপোর্ট এবং আই বিলিভ দে উইল ডু মাচ বেটার দ্যান মেন, এতটুকু আমি বিশ্বাস করি। জি নাফিসা কামাল, তাহলে তরুণদের মধ্যে যাদের ব্যবসা করার আগ্রহ আছে, আমাদের দর্শক যেমন ফোনে বললেন অনেকে জানেনই না যে কিভাবে ব্যবসাটি করতে হয়, কোথায় গেলে সে ব্যবসা সম্পর্কে জানতে পারবে, কার কাছে গেলে সে তার ব্যবসা শুরু করতে পারবে। আবার যারা গ্রামে থাকে, বিশেষ করে যারা নারী গ্রামের, তাদের জন্য তো আরেকটু বোধহয় পরিস্থিতি খারাপই থাকে, না কি বলবেন? আচ্ছা আমি মানে ওর কথাতে কিছু অ্যাড করতে চাচ্ছি।
আপনারা তো আমাকে পরিচয় দিচ্ছেন যেখানে লোটাস কামাল গ্রুপের ডিরেক্টর হিসেবে, বাট আমার আরেকটা পরিচয় আছে এবং আমার খুব প্রিয় পরিচয়, যেটা হচ্ছে আমার টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন। আচ্ছা, তা এই ক্রিকেটের জগতে বাংলাদেশ ক্রিকেট অর্গানাইজেশনে আই থিঙ্ক আই এম দ্য ফার্স্ট ফিমেল অর্গানাইজার। এটা আমার জন্য অনেক বড় কৃতিত্ব, কারণ এটা আমার মানে সব ছেলে মেয়ে স্বপ্ন দেখেছে তার বাবার মার হাত ধরে বা তারা যা করেছে সেই জায়গাটাতে আর কিছু অ্যাড করা, কিন্তু আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল মেয়ে হিসাবে, কারণ কোনো মেয়ে এখানে এখনো ক্রিকেটে এভাবে এগিয়ে আসে নাই। আমার বাবা যে ক্রিকেটের রোলটা প্লে করেছে, তার যে অবদানটা আছে সেটা ধরে রাখার জন্য আমি যে কাজটা করেছি, আই থিঙ্ক এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এখানে ও যেটা বলছে পাট্রিয়াটিক্যাল সোসাইটি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আই থিঙ্ক এখানে মেয়েরা কিন্তু ওরকম চ্যালেঞ্জেস তেমন ফেস করে না। আই থিঙ্ক আমাদের বাংলাদেশ সোসাইটি এখনও খুবই কোঅপারেটিভ এবং খুবই কম্প্যাশনেট টুয়ার্ডস উইমেন এবং খুবই এনকারেজিং, যেটা আমি মানে মেবি রুরাল ক্ষেত্রে অতটা না, বাট আরবান বাংলাদেশে ডেফিনেটলি আরবান ইউথের জন্য আই থিঙ্ক আমরা মোরলেস অনেক ইকুয়ালিটি এখানে এনজয় করছি। আর আমার যে এখানে যে শুধু আপনার এই অকশন টেবল থেকে শুরু করে ড্রেসিং রুম, মাঠে গিয়ে আই থিঙ্ক আমি মাঝে মধ্যে এমন হয় যে 300-400 লোক পুরুষের মাঝে আমি একা মহিলা। তারপর আমার টিমের মধ্যে 30 জনের মধ্যে আই হ্যাভ টু ডিল উইথ লাইক সাম অফ দ্য বিগেস্ট সুপারস্টার্স বাংলাদেশ থেকে শুরু করে বিদেশি, তাদের ইগো, তাদের কাছ থেকে তাদের রেসপেক্ট আদায় করা, ইটস ভেরি চ্যালেঞ্জিং। কিন্তু আমি যে সাপোর্টটা পেয়েছি এখানে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে আমাদের এখনও বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে টুয়ার্ডস অ্যান ইকুয়াল ট্রিটমেন্ট অফ মেন অ্যান্ড উইমেন ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড বা ইন দ্য পাবলিক স্পেস। আর আপনি যেটা বলছেন গ্রাসরুটস লেভেলে ব্যবসার সুযোগ সুবিধাটা পাওয়াটা বা অ্যাক্সেস করাটা, আমার মনে হয় সেটা এখনও আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের আরবান ইউথের জন্য এটা অনেক ইজি, বিকজ তাদের যে স্টার্ট আপ কালচারটা তৈরি করে দেওয়া হয়েছে তাদের জন্য এবং তাদেরকে রেকগনাইজ করা হচ্ছে, তাদেরকে নিয়ে আসা হচ্ছে, এটা এখনও রুরাল এরিয়াতে ঠিকমতো পৌঁছাতে পারেনি। আমার মনে হয় ওখানে অনেক হাবস করা উচিত বা সেন্টার্স করা উচিত। ডিজিটাল বাংলাদেশের যে একটা পজিটিভ থিঙ্কিং আছে বা প্রগ্রেসিভ অ্যাটিটিউড আছে, সেটা হেল্প করছে অনেকটা। আইটির যে কিছুদিন আগে আমি আসলে আইটি নিয়ে খুব মানে কাছাকাছি কাজ করছি দেখি, কিছুদিন আগে আমাদের যে মহিলারা চুলার কাজ বাইরে চিন্তাই করতে পারতো না, এখন যে আইসিটি ইন্ডাস্ট্রি ডিভিশনের যে আপনার লার্ন অ্যান্ড আর্ন প্রজেক্টটা হয়েছে, সেখানে মহিলাদের পার্টিসিপেশন ওয়াজ অ্যামেজিং। মহিলারা যারা চুলায় কাজ করতো, এখন সেই আইসিটি তারা যে কন্ট্রিবিউশন রাখছে, সেই আইসিটি এখন ইন্ডাস্ট্রি আপনার ভ্যালুড এট $650 মিলিয়ন। মানে এটা চিন্তাই করা যায় না, কম্পিউটার কয়জন চালাতে পারতো কিছুদিন আগে। চুলার থেকে আমরা কম্পিউটারে এসেছি, এখন আমরা $650 মিলিয়ন একটা ইন্ডাস্ট্রিতে এসেছি। সো আই থিঙ্ক আমরা রুরাল থেকে কিন্তু উঠে আসছি, কারণ রুরালের অনেক বড় অবদান আছে। এটা আরও ইমপ্রুভ করার জন্য আই থিঙ্ক আপনার হাবস দরকার, সেন্টার্স দরকার। ওই যেটা বললাম যে অন্য স্টেক হোল্ডার্সকে এগিয়ে আসতে হবে, ফিলান্থ্রপিস, এনজিওস, তারপর ইউনিভার্সিটিস, তাদেরকে আরও আপনাদের গ্রাসরুটস লেভেলে যেতে হবে এই অপরচুনিটিসগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। জি, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। জি, আমার নাম আরিফুল ইসলাম, আমি ঢাকার বনশ্রী থেকে বলছিলাম। বলুন। আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম ভাইয়া যে ব্যাংকের যে ব্যাপারটা, বাংলাদেশের বিজনেসের খাতটা যেটা, এই ক্ষেত্রে হায়ার লেভেলদের আপনার হচ্ছে লোন বা আপনার যে কোনো বিজনেস করার ক্ষেত্রে সুবিধা দেয় বেশি। তো আমাদের মতো ক্ষুদ্র পরিসরে যারা বিজনেস স্টার্ট করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে করণীয়টা কি? আমরা কি বিজনেস করতে পারবো না বা স্টার্ট করতে পারবো না? আপনি কি সুবিধা বলছেন একটু নির্দিষ্ট করে বলতে হবে, স্পেসিফিক। আমি একটু চাচ্ছিলাম যে যেন ব্যাংকরা যেমন আপনার হায়ার লেভেলে যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে সুবিধা দেয় বা তাদেরকে জামানতের বিনিময়ে ঋণ দিচ্ছে, এটি বলবেন নাকি কাগজপত্র কোনটা? না, কাগজপত্র আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে তারা কিন্তু নরমাল প্রসেসেই আপনার লোন, বড় বড় লোন তারা স্যাংশন করতে পারে, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু কন্ডিশন বহুত থাকে। জি, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। ব্যারিস্টার শেরিন সালাম ঐশী, ব্যাংক তরুণদেরকে সহযোগিতা কতটুকু করে? ধন্যবাদ ওনার প্রশ্নের জন্য। আসলে যে জিনিসটা আমি একটা মিসকনসেপশন একটু সবার মানে একটু সরিয়ে দিই এখানে। আমি নিজে ব্যাংকিং সেক্টরটা নিয়ে লাস্ট 1.5 years আই এম ওয়ার্কিং উইথ ইট ভেরি ক্লোজলি, অ্যান্ড আই উড সে যে আপনাদের যে একটা ধারণা থেকে থাকে যে যারা বড় কোম্পানি তাদেরকে আমরা স্ক্রুটিনাইজ করি না, এটা একদম ভুল। আমি নিজে পার্সোনালি, if it's in my chamber, I do not let a loan being passed আমি যদি 100% স্যাটিসফাইড না হই, এটা বড় কোম্পানি হোক, ছোট কোনো 7 লাখ কিংবা 5 লাখ টাকার হোম লোন হোক। এইটার রিজনটা হচ্ছে আপনারা যতটা ব্যাংকের থেকে লোনটা নিয়ে বেনিফিটেড হচ্ছেন ততটাই ব্যাংক কিন্তু দিতে আগ্রহী, কিন্তু ব্যাংকেরও কিছু ইন্টারেস্ট এখানে দেখতে হবে। ব্যাংক একটা লোন দিয়ে দিল উইদাউট এ গ্যারান্টি অর উইদাউট এনি বন্ড অর এনিথিং, পরবর্তীতে যে সেই লোকটা যদি এটা ডিফল্ট করে,
ব্যাংকের কিন্তু যাওয়ার কোনো উপায় নেই কোনো জায়গায়। তো আমরা এখানে ব্যাংক এবং একটা পার্টিকুলার মানুষের ইন্টারেস্ট না দেখে ব্যাংকেও একটা মানুষ হিসাবে ধরি, এবং সেই মানুষটাকে যদি আমরা দুইজনকে আমরা একটা ট্যান্ডেমে দাঁড় করাই, আমরা দেখব যে দুইজনারই ইন্টারেস্ট ব্যালেন্স করা আমাদের কিন্তু দায়িত্ব। এবং আই অলওয়েজ মেক শিওর যে ইফ সাম ডিড অর ইফ আমি জানি যে সে হয়তো বা ব্যাংকিং এর কথা বলছে, সে অনেক আমি এখন কিছু ডকুমেন্টের নাম যদি মেনশন করি সে হয়তো বা বুঝবে, ওটা হচ্ছে আমাদের এখানে দলিল থাকে, আমাদের এখানে খতিয়ান থাকে, আমাদের এখানে মিউটেশন থাকে, আমাদের এখানে এনইসি থাকে, আমাদের এখানে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স থাকে। আমি প্রত্যেকটা জিনিস স্ক্রুটিনাইজের মধ্যে বিশ্বাস করি, কেননা একটা নেই তার মানে ওখানে যদি কোনো মিসম্যাচ হয়ে যায় আই এম ভেরি শিওর যে এটা ব্যাংকের ইন্টারেস্টেও যতটা হানি আঘাত করবে ততটাই আমাদের ওই ক্লায়েন্টেরও পরবর্তীতে যে সমস্যা হবে লোনটা ডিসবার্স করতে। তো এই জিনিসটা তারা যদি তাদের মাথা থেকে বের করে দেয় যে একটা বড় কোম্পানি ইজিলি লোনটা নিচ্ছে না, সবাইকে ইকুয়াল স্ক্রুটিনাইজেশন করা হয়। অনেক সময় এমন দেখা যায় যে ক্লায়েন্ট আমাদেরকে পার্টিকুলার কিছু জিনিস দিতে পারছে না, তখন তারা মনে করে ও আমরা তো নর্মাল একটি ক্লায়েন্ট বলে আমাদের সাথে এরকম করছে, হয়তো বা বড় একটি গ্রুপ হলে তাদের অ্যাটিটিউডটা একটু ডিফারেন্ট থাকতো। আসলে না, সবার কাছেই আমরা ইকুয়াল জিনিস চাইবো, বরঞ্চ আপনি যদি একটা পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হন আমরা আপনার কাছ থেকে আরো বেশি জিনিস চাবো। আমাদের আরজিএসসি রেজিস্ট্রেশন করতে হয়, আমাদের এখানে আরো অনেক বেশি পদ্ধতি এর মাঝখানে চলে আসে, বরং একটি হোম লোন বা প্রাইভেট লোনে অনেক কম হয়। তো তারা এই ভুল থেকে যদি বের হয়ে এসে তারা মনে করে আমাদের জন্য সবাই ইকুয়াল, সবার জন্য একই স্টেপস একই জিনিস আমরা ব্যবহার করে থাকি। জি, একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে আমরা এসে আমাদের অতিথিদের আলোচনা শুনবো। তার আগে এই মুহূর্তে পুঁজিবাজারের লেনদেনের সবশেষ খবর আপনাদের জানিয়ে দেব, এবং এই জন্যে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব আফরোজ। হাবিব আফরোজ, কি খবর আছে আপনার হাতে? ধন্যবাদ সাদি। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই লেনদেন কার্যক্রম পরিচালিত হচ্ছে, যদিও বেলার শুরুর দিকে এই লেনদেনের গতি কিছুটা স্থল ছিল। দেখে নিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের খবরাখবর। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান যে সূচকটি ডিএসইএক্স সেটি কিন্তু এই মুহূর্তে 42 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5320 পয়েন্টে। এদিকে অপর ইন্ডেক্সটি ডিএসইএস সেটিও কিন্তু 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1242 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্সটি ঠিক এই মুহূর্তে 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1901 পয়েন্টে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে 1236 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 193টির, দর কমেছে 108টির এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 23টি কোম্পানির দর। এছাড়া টপ ট্রেডের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সকাল থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম 5 তালিকার শুরুতেই ছিল বেক্সিমকো ফার্মা, দ্বিতীয় অবস্থানেই ছিল আমান ফিড লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল ন্যাশনাল ব্যাংক লিমিটেড, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ছিল অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড এবং ডোরিন পাওয়ার জেনারেশন লিমিটেড। দেখে নিচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের শেয়ার বাজারের খবরাখবর। আজ কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের মতোই যেমনটি বলছিলাম আমি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে 63 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 249টির, দর কমেছে 140টির এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 91টি কোম্পানির দর। এছাড়া সিএএসপিআই যেটি প্রধান সূচক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সেটি কিন্তু এখন পর্যন্ত 90 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1633 পয়েন্টে। এছাড়া টপ ট্রেডের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সকাল থেকেই প্রথম 5 তালিকায় ছিল বেক্সিমকো ফার্মা, দ্বিতীয় অবস্থানে ছিল ন্যাশনাল ব্যাংক লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ছিল ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড এবং জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে কিন্তু সকাল থেকেই সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতায় বিরাজ করছে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সাদি, এই ছিল আমার কাছে থাকা ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সবশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ হাবিব আফরোজ। আমরা একটা বিরতিতে যাচ্ছি দর্শক। আমাদের সঙ্গে আছেন নাফিসা কামাল, আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী। আমাদের সঙ্গে আপনারাও থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। নাফিসা কামাল, তাহলে বাংলাদেশের বাইরে যারা ব্যবসা বাণিজ্য করছে
তরুণরা সেখানে যতটুকু ভালো করছে, আমাদের দেশের তরুণরা কি ঠিক তেমনি ভালো করছে, নাকি তারা বেশি ভালো, আমরা কম ভালো? না, এটা তো আপনি ডিরেক্টলি কম্পেয়ার করতে পারবেন না, বিকজ ওখানে সুযোগ সুবিধা, ওখানে ওদের যে কালচারটা আছে, ইকোসিস্টেমটা ডিফারেন্ট, অনেক এগিয়ে আছে, আমাদের থেকে অনেক এগিয়ে আছে। বাট আমরা যে অবস্থানে আছে এখন, আমরা যে পর্যায়ে আছি, আই থিঙ্ক আমরা ডুইং রিয়েলি ওয়েল। আমাদের তরুণরা ওইভাবে তুলনা করলে আই থিঙ্ক আমরা অনেক এগিয়ে আছি। এবং আই থিঙ্ক আমাদের যে এনথুজিয়াজম আছে, আমাদের তরুণদের মাঝে যে প্যাশন আছে, যে ড্রাইভটা আছে, সেটা সত্যি সেটা মানে অন্যদের থেকে অনেক বেশি। আর আমাদের যে ম্যান পাওয়ারটা, যে অ্যাডভান্টেজ আমাদের যে ম্যান পাওয়ারটা আছে, সেটা আমাদের একটা অনেক বড় ড্রাইভিং ফোর্স, অনেক বড় একটা স্ট্রং ফ্যাক্টর। সো ওইভাবে তুলনা করলে একদম ডিরেক্ট কম্প্যারিজনে না আসে, আই থিঙ্ক আমাদের অবস্থানে আমরা অনেক ভালো করছি। জি, অনেকে আপনার ছোটোখাটো ব্যবসা শুরু করেছে, কেউ রেস্টুরেন্ট করছে, নানা রকম ছোটোখাটো ব্যবসা দিয়ে শুরু করছে। জি, তাদের জন্য কি বলার? ছোটোখাটো ব্যবসায়ীদের যেরকম একটু আগে ভাইয়া ফোন করলো যে ব্যাংকিং নিয়ে, আমি খুব সিম্পলভাবে ওনাকে জাস্ট বলতে চাচ্ছিলাম যে আমি যেহেতু ব্যাংকে ইনভলভড আছি, উনি যে ডিসক্রিমিনেশনটা ফেস করছে বা মনে করছে, বড় ব্যবসায়ী কিন্তু অনেক লোন নিয়ে এসেছে এবং অনেক লোন নিয়েছে, মেবি তারা লোন আবার রিকভারও করেছে এবং তারা পেমেন্টও করছে, রিপেমেন্টও করছে, শোধ করছে দেখে, যেহেতু তাদের পোর্টফোলিওটা বেটার। আর একটা লোন ডিসবার্স করার আগে আমরা কোল্যাট্রাল চাই, সেটা বড় কোম্পানিদের জন্য বা বড় ব্যবসায়ীদের জন্য দেওয়াটা অনেক ইজিয়ার এবং তারা অনেক বড় ভালো কোল্যাট্রাল দেখাতে পারে। ঠিক সেই এই সিম্পল কারণে মনে ছোট ব্যবসায়ীরা এখানে অনেকটা মানে অ্যাডভান্টেজ, মানে তার ডিসঅ্যাডভান্টেজ ফেস করছে। কিন্তু এই যে খুব সিম্পল ব্যাংকিংয়ের জন্য এখানে আই থিঙ্ক এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই আদার দেন দ্যাট। আর ছোট ব্যবসা শুরু করা, বড় ব্যবসা শুরু করা, ব্যবসার ঝুঁকি তো একই। আর এখানে ছোট ব্যবসায়ীদের জন্য আই থিঙ্ক ছোটোভাবে শুরু করাটা, যদি তারা এভাবে ছোট বেবি স্টেপস নিয়ে যদি এগিয়ে যেতে পারে, তাহলে ইটস ভেরি এনকারেজিং, আই থিঙ্ক ইটস ভেরি পজিটিভ। অ্যান্ড আমাদের 1/3 পপুলেশন হচ্ছে এখন বয়স হচ্ছে আই থিঙ্ক 18 থেকে 35-35-এর মাঝে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। হ্যাঁ, আজকে বাংলাদেশে। সো ইটস আ ভেরি স্ট্রং, গ্রোয়িং, অ্যাম্বিশিয়াস জেনারেশন দ্যাট ইজ রাইজিং এট দ্য সেম টাইম অ্যান্ড সেম পেস উইথ অ্যান ইকুয়ালি স্ট্রং, গ্রোয়িং অ্যান্ড অ্যাম্বিশিয়াস বাংলাদেশ। একইভাবে আমরা মানে হাতে হাত রেখে বাংলাদেশের উন্নতির সাথে, উন্নয়নের সাথে আমাদের তরুণ সমাজ গড়ে উঠছে। সো ছোটোভাবেই আমরা বাংলাদেশে কিন্তু ছোটোভাবেই এগিয়ে এসেছি, ছোটোভাবে গড়ে উঠেছে। সো ওইভাবে মনে ওই একই এক্সাম্পলে, ওই একই পথ ধরে আমরা, ইজ এ ভেরি স্ট্রং ফিউচার আউট দেয়ার ফর আস। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আমি মীর আব্দুল কাদের কানন, ফুটবল কোচ, ঢাকা থেকে বলছি। বলুন। আমি ঐশী ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কানন বলছি, ফুটবল কোচ কানন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আপনাদের দোয়া চলছে সবকিছু। ম্যাডাম, আমি বলতে চাচ্ছিলাম, আপনি যে, আমি শুনেছি আপনি একটা, যেহেতু ব্যারিস্টার, আপনি গ্রাম্য দুস্থ মহিলাদের জন্য একটা সেল খুলেছেন। তো সেখানে দুস্থ মহিলাদের কিভাবে আপনি সাপোর্ট দেন এবং তাদের কেস লড়ার ব্যাপারে কি আপনার আরো যে পদ্ধতি আছে, এটা আপনি একটা ভালো কাজ করেন এবং কিভাবে করেন সেটা একটু জানতে চাচ্ছিলাম। এবং এই কাজটা করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস দিচ্ছি আমি। থ্যাংক ইউ কানন সাহেব আপনার প্রশ্নের জন্য। আসলে আমি মনে করি যে কোনো আপনি পেশায় থাকুন না কেন, আপনি ওই পেশা দ্বারা আপনি কিন্তু সমাজকে আপনার পজিশন থেকে হেল্প করতে পারেন। তো এই আমাদের দেশে যেটা হয় যে, আমি অনেক বিশ্বাস করি যে আমাদের মহিলাদের এখন ইকুয়ালিটি আছে, কিন্তু এখনো কিছু জায়গা আছে যেখান থেকে তারা না ওই আশার আলোটা পায়নি। এরকম অনেকে আছে যারা তাদের রাইটসটা পর্যন্ত রিয়েলাইজ করতে পারে না কোনটা কি। এই জিনিসটা মাথায় রেখে আমি চেষ্টা করি যে যখন কোনো এগ্রিভড মহিলা থাকে কিংবা তাদের কোনো কিছু দরকার থাকে, যে কারণে তারা ইনিশিয়ালি লটাকে পেনিট্রেট করতে পারছে না, কেননা তারা জানছে না যে তাদের আসলে তাদের রাইটটাকে ইনফ্রিঞ্জ করা হচ্ছে, এরকম একটি ক্ষেত্রে আমি আসলে এমন না যে ভলেন্টারি সবসময় আমি অ্যাভেলেবল থাকতে পারি তাদের জন্য, কিন্তু আমার কাছে এই সেলে যখন কেউ আসে তখন আমি চেষ্টা করি যে আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে যতটুকু হেল্প করার আমি তাকে করব। কেননা আমার মনে হয় যে তাদের থেকে আমি একটা বেটার পজিশনে আছি। আমি হয়তো বা তাদের জায়গায় থাকতে পারতাম, আমাকে মাশাআল্লাহ আল্লাহ যে পজিশনে রেখেছে সেই পজিশন থেকে আমি যদি তাদেরকে হেল্প করতে পারি, আমি নিজে আরো বড় হব। এটাই হচ্ছে আমার জাস্ট একটি ছোট্ট উদ্যোগ যে আপনি ডিভোর্সের ম্যাটার বলেন, কেননা ডোমেস্টিক ভায়োলেন্স ইজ কোয়াইট ওয়াইড স্প্রেড ইন দ্য রুরাল এরিয়াজ, এখন পর্যন্ত আমি দেখতে পাই। এবং এটার জন্য অনেক মহিলা সারা জীবন হয়তো বা মুখটাকে বুঝে
সংসার করে যাচ্ছে কোনোভাবে, কিন্তু তাদের যদি কখনো এটা মাথায় এসে থাকে যে আমি কেন এভাবে সংসার করব, কেন আমার কি কোনো জীবিকা বেঁচে থাকার সুষ্ঠু একটি লাইফ পাওয়ার অধিকার নেই, ওইটার জন্যে আমি তাদের পাশে দাঁড়াতে চাই, এটা ফাইট করার জন্য। এটা একটি ছোট্ট উদ্যোগ ছিল। জি, নাফিসা কামাল, তাহলে ব্যাংক তো পারে, তাদের অনেক টাকা আছে, একটা অ্যামাউন্ট তারা তৈরি করলো, একটা ফান্ড তৈরি করলো যেখান থেকে তারা জামানত ছাড়া লোন দিল, যাতে করে যারা নতুন ব্যবসায় আসছে, যাদের জামানত দেখানোর সুযোগ নেই, তারা সেখান থেকে টাকা নিয়ে কিছু একটা করলো। সেই সুযোগ সুবিধা তো আছে নিশ্চয়ই, রুরাল লেভেল ওখানে আছে, কিন্তু এটা তো একটা লিমিটেড টাইম লিমিট পর্যন্ত। ওই টাইম লিমিটটা কিন্তু সবাই টাইম লিমিটটা পেলেও আপনার তো তারপরে আরও আমার মনে হয় এখনের অবস্থান থেকে আরও বাজে অবস্থায় পৌঁছে যায় এটা। সো আই থিঙ্ক যে প্রসেসটা ফলো করে ব্যাংক, ডিউ প্রসেসটা ফলো করে ওভাবে রাখে, বিকজ আপনি যদি আসলেই প্রিপেয়ার্ড না বা ইকুইপ না যে ব্যবসাটা চালাতে পারবেন সাকসেসফুলি, তাহলে তো আপনার মানে ঝুঁকিটা আরও বেশি। আপনি যদি সত্যি কোলাট্রাল দেখে আপনার ব্যাকআপ আছে, আপনার সাপোর্ট আছে, আপনি তারপরেই না ওই উদ্যোগটা নেবেন, ব্যাংক ওই ইনভেস্টমেন্টটা করবেন ওখানে। সো আই থিঙ্ক এটা ওইভাবে আমার মানে কনজিউমার বা বিজনেসম্যানের সেফটিটা ইনশিওর করে ব্যাংকটাই প্রসেসটা ফলো। আমি কি এখানে একটু অ্যাড করতে পারি খালি, যারা নতুন উদ্যোক্তা আছেন আমি তাদের হয়ে বলতে চাই যে আমাদের মাইক্রো ক্রেডিট যে লোনটা আছে রুরাল এরিয়াজে, আমরা যেখানে একদম রুট লেভেলে দেখতে পারি, আপনি হয়তো বা জেনে খুশি হবেন যে একটা জেনিভা বেসড অ্যাডভাইজার গ্রুপ ব্যাংককে কনজিকিউটিভ 2 বছর ধরে টপ মানে নন প্রফিট লিগ্যাল গভর্নেন্স হিসেবে তারা তাদেরকে অ্যাওয়ার্ড করেছে। তো তাদের মেইন কন্ট্রিবিউশন কিন্তু এই মাইক্রো ক্রেডিট। এই মাইক্রো ক্রেডিটটা শুধু আজ থেকে না, অনেক বছর আগে থেকে প্রচলিত আছে, মেবি মানুষের কাছে ওটা অ্যাভেলেবল হচ্ছিল না অ্যাট দ্যাট ভেরি পয়েন্ট, কিন্তু এখন গ্রামে মানুষ এতটাই সচেতন যে আমার মনে হয় তারা ওই ফ্যাসিলিটিটাকে নিচ্ছে। এইটা গ্রামের কথা যদি বলি, শহরে চলে আসি, আপনি ছোট এবং ক্ষুদ্র, আমরা এসএমই বলে থাকি, স্মল অ্যান্ড মিডিয়াম যারা এন্টারপ্রেনার্স আছে, এই এসএমই ব্যবসায়ীদের জন্য একটি আলাদা টার্মস অ্যান্ড কন্ডিশনসে কিন্তু লোন দেওয়া হয়, প্লাস ফিমেল এন্টারপ্রেনার্সদের জন্য আপনার ইন্টারেস্ট কমে কিন্তু লোন দেওয়া হচ্ছে। এই সব সুযোগ সুবিধাগুলো যদি তারা এইসবের ব্যাপারে জানে, আমার মনে হয় এগুলো অ্যাভেল করলে তাদের স্টার্টআপ ব্যবসাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু একদম জামানত ফ্রি বা ইন্টারেস্ট ফ্রি ওইটা তো মনে এখনো ওইটা হয়তো বা এখন আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে আমি ঠিক 2 বাক্যে নাফিসা কামাল আপনার শেষ কথাগুলো শুনবো। আমি আর প্রশ্ন করলাম না, মানে শেষ কথা আমার নিজে, অবভিয়াসলি আই এম এ রিপ্রেজেন্টেশন অফ দ্য ইউথ বাংলাদেশের এখন। সো আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয় যে আমার জন্য অনেক বড় মোটিভেটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। উনি যে তার নেতৃত্ব এবং সাহসিকতা দেখিয়েছেন, দ্যাট ইজ অবভিয়াসলি আমাদের মধ্যে অনেক কনফিডেন্স জায়গায়। উনি যে এত ম্যাসিভ প্রজেক্টস নিয়েছে শুধু এই নেক্সট 4 বছরের জন্য, লং টার্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে উনি যে কাজ করছে, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য যে ওনার যে প্রগ্রেসিভ থিঙ্কিং, ওনার যে পজিটিভ থিঙ্কিং, it is a huge source of confidence and strength for me as a youth in Bangladesh. So আমি আমার যারা ভাই বোন আছে বা ফ্রেন্ডস আছে বা ইউথ বাকি যারা আছে তাদের সবাইকে আমি একই কনফিডেন্স এবং একই স্ট্রেংথটা শেয়ার করতে চাচ্ছি যে আপনার বাংলাদেশ ইজ ইন এ ভেরি গুড প্লেস রাইট নাও। আমাদের ফিউচার ইজ ভেরি ব্রাইট অ্যান্ড ইনশাল্লাহ যে ভিশন 2021 আছে আমাদের, সেটা রিয়ালিটি করার দায়িত্ব আমাদের উপরেই। এবং আই থিঙ্ক আমাদের এখন রাইট টুলস, রাইট স্কিল, রাইট ট্রেনিং, এডুকেশন এবং সব সুযোগ সুবিধা দেওয়া আছে ওই ভিশনটাকে রিয়ালিটি করার জন্য। ধন্যবাদ। ব্যারিস্টার শেহরিন সালামুশি, আমাদের যে আমি জাস্ট এতটুকু বলবো যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্নটা দেখেছিল, তখন হয়তো বা সেও চিন্তা করেনি যে এই স্বপ্নের পার্ট কিন্তু আমরাও। আমাদের ইউথ উইচ ইজ লাইক আমাদের 15 থেকে 24 বছরের যে ইউথ আছে, ইট হোল্ডস 20% অফ দ্য নেশন। আমরা কিন্তু আগামীর দিনের আলো হব। এইটা হওয়ার জন্য আমি আমাদের সরকারের কাছে তাদের যে কন্টিনিউড সাপোর্টটা আছে এটা বজায় রাখার জন্য একটি অনুরোধ করব। এটা যত বাড়বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সক্ষম হব। আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের হেলথ, আমাদের এডুকেশন যেটাকে আমরা সেফটি নেট বলি, এটা আমরা আমাদের পভার্টি লেভেল অনেক কমেছে, আমাদের এখন 24% এসছে, যেটা আমাদের 2021 ভিশনে 15% করার আমাদের সরকারের যে আশাটা ব্যক্ত করেছেন তারা, এইটি কমবে। আমাদের জিডিপি বাড়ছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল জিডিপি অনেক বাড়ছে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিয়ে বাড়ছে, আমাদের প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, গ্যাস অনেক বেড়ে যাচ্ছে। আমি জাস্ট চাইবো যে আপনারা আমাদের এই যে প্রজন্মটি আছে ইউথ, তাদের উপরে ইনভেস্ট করেন, তারা দেশের জন্য পরে করবে। আমি চাবো যে আপনারা এই দেশেই থাকবেন, আপনাদের যে দক্ষতাটা বাইরে যে দিচ্ছেন এই দেশে দিবেন, তাহলে আমাদের এই দেশটিকে আমরা আসলে একটি রোল মডেল বানিয়ে পুরো ওয়ার্ল্ডের সামনে উপস্থাপন করতে পারি।
অনেক ধন্যবাদ। অনুষ্ঠান তাহলে শেষ করি আমরা। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি ছিলেন এনভয় গ্রুপের পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী এবং আমাদের সঙ্গে ছিলেন লোটাস কামাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাফিসা কামাল। দুজনকে অনেক ধন্যবাদ। যে দর্শক আপনারা ফোন করেছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা নতুন বছরে এই অনুষ্ঠানটি দুপুর 1টায় করে থাকি, বিশ সংলাপ, রবি থেকে বৃহস্পতি। দেখার আমন্ত্রণ রইল। বিদায় নিলাম।